বিগত 5 বছরে এখানে কোনো নির্বাচনই হয়নি। বর্তমানে এই স্থান রয়েছে জেলা শাসকের আন্ডারে। এই যে রেল লাইন বনগা দিয়ে চলে গেছে, এর পাশের দিকে হচ্ছে অশ্রাব্য ভাষায় গালাগালি। এই দেখো এই ভবনটির অবস্থাও বর্তমানে ভীষণই খারাপ। এখানে যে পোস্ট অফিস ছিল সেটা সামনের এই সাইনবোর্ডগুলো দেখলেই বুঝতে পারা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ রাস্তার দুধারে এখানে বাবারে কি বিদ্যুতের গন্ধ। একেবারে রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত হওয়ার পরেও স্টেশনের চেহারা দেখে সত্যিই অবাক হতে হয়। গুড মর্নিং গাইস, স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, বর্তমানে কর্মসংস্থানে আসা বিভিন্ন বাংলাদেশি নাগরিকদের নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে নানা রকম টানাপোড়েন আমরা দেখেই চলেছি। বর্ডারে নানা রকম কাণ্ড কারখানা চলছে, কিন্তু আপনারা কি জানেন আমাদের প্রিয় ভারতবর্ষে এই পশ্চিমবাংলাতে এমন একটি স্থান আছে, এমন একটি পৌরসভা আছে যে পৌরসভা একথায় বলতে গেলে সম্পূর্ণরূপে বাংলাদেশি দ্বারাই গঠিত। এখনও পর্যন্ত ওই পৌরসভার বেশিরভাগ মানুষই বাংলাদেশ বংশোদ্ভূত এবং তাদের পূর্বপুরুষরা ছিল ভারত পাকিস্তান ভাগের পরে তখনকার পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশ থেকে আসা মাইগ্রেন্ট বা ইমিগ্রেন্ট। বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় 1950 সাল নাগাদ এখানে প্রায় 1.5 লক্ষের মতন শরণার্থীকে আশ্রয় দিয়েছিল ভারত সরকার এবং তার প্রায় পুরোটাই ছিল বাংলাদেশি হিন্দু। বেশ কয়েক বছর একরকম তাঁবু খাটিয়ে তারা এখানে বসবাস করতো, যদিও পরবর্তীতে ভারত সরকার স্টেপ নেয় এবং এখান থেকে যে সমস্ত মাইগ্রেন্ট এখানে এসেছিল তাদেরকে বিভিন্ন স্থানে ভারতবর্ষের বিভিন্ন স্থানে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে প্রায় 2011 সালের জনগণনা অনুসারে এখানে প্রায় 23,000-এর উপরে জনসংখ্যা বসবাস করছিল, যদিও এখন সেটা 30 বা 35,000-ও হতে পারে এবং মাত্র 1.5 বর্গ কিলোমিটার এরিয়ার উপরেই এই সমস্ত মানুষজনদের বসবাস। পরবর্তীতে এই স্থান একটা পৌরসভার মর্যাদা লাভ করে। ভারত এবং পাকিস্তানের পার্টিশনের পরে 1997 সালে এই পৌরসভা গঠিত হয় এবং 12টি ওয়ার্ডে বিভক্ত হয়েছিল। এত সব কিছু তথ্য দেওয়ার পরে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কোন পৌরসভার কথা বলছি। হ্যাঁ, এটি 1950 সালে বাংলাদেশ থেকে আসা মাইগ্রেন্ট দ্বারা গঠিত কুপার্স ক্যাম্প পৌরসভা। এই পৌরসভা সম্পূর্ণরূপে গঠিত হয়েছিল বাংলাদেশি মাইগ্রেন্ট দ্বারা। তো আজ এই পৌরসভার ভেতরে প্রবেশ করব, তারা কিভাবে বসবাস করে, তাদের বাজারঘাট কেমন ইত্যাদি নানান তথ্যচিত্র তোমাদের সামনে তুলে ধরবো এবং জানাবো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমি এই মুহূর্তে যে রাস্তাতে রয়েছি এই রাস্তা এদিকে চলে গেছে রানাঘাট দত্তপুলিয়া রোড, সেই রাস্তার দিকে, এবং তার অপোজিট সাইডে এদিকে চলে গেছে কুপার্স ক্যাম্পের দিকে। আর এই রাস্তাটি হচ্ছে বেগোপাড়া রোড নামে পরিচিত, অনেকে নোকারি রোডও বলে থাকেন। বেশ খানিকক্ষণ ধরেই আমি এখানে আছি, তবে এখানে আর থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ মূলত এই সমস্ত কাঁচরা। তাছাড়া পাশে একটি খাল রয়েছে, দেখো তার জল একেবারে সম্পূর্ণরূপে পচে গেছে। কি অবস্থা দেখো। এখানে শুধুমাত্র কুপার্স ক্যাম্প নয়, পাশে আরও একটি পৌরসভা রয়েছে রানাঘাট। এই দুই পৌরসভার মিলিত নোংরা কাঁচরা সবগুলো মূলত এখানেই ফেলা হয়। এই যে দেখতে পাচ্ছ রাস্তার দুধারে এখানে বাবারে কি বিদ্যুতের গন্ধ। নোংরাগুলোর জন্য মূলত এখানে চলাচলও ভীষণ দায়ী। যাই হোক, সামনের দিকে এগিয়ে যায়। আর একটুখানি এগোনোর পরেই এখানে যে একটু খালটা দেখালাম, সেই খালটা আমরা পার করছি। তার অবস্থা দেখো, সম্পূর্ণরূপে কচু জঙ্গলে ভর্তি হয়ে গেছে। পাশে রয়েছে এখানে কাশীশ্বর সরকার স্মৃতি বিশ্রামাগার এবং সেই সাথে শ্মশান। আগেই বলেছি যেহেতু বেশিরভাগটা হিন্দু প্রধান এলাকা, তো এখানে কিন্তু শ্মশান থাকা অতি আবশ্যক এবং সেটা আছে। আর এই রাস্তাটি দেখছো, এই রাস্তা আমি এখন বর্তমানে বেগোপাড়ার রাস্তায় প্রবেশ করেছি। আর এই রাস্তার কথা যদি বলি, বছরের ম্যাক্সিমাম সময়ই এই রাস্তা ঠিক করা হয়, আবার খারাপও হয়ে যায় হঠাৎ করে, কেন জানি না। তবে মন্দির ভালো ঠিকঠাক অন্তত করে, খারাপ হয়ে যাওয়ার পরে, মানে বর্ষার আগে আগে ঠিকঠাক করে, আবার বর্ষা আসলেই আবার খারাপ হয়ে যায়, কেন সেটা আমার জানা নেই। এটাকে এখানে একটা কয়লার গুলের কারখানা রয়েছে। আর এই যে ছোটোখাটো দেখতে পাচ্ছি ভাঙাড়ির দোকানপাট রয়েছে এখানে এসব। আর এইখান থেকে মূলত কুপার্স ক্যাম্প পৌরসভার যে সমস্ত বাড়িঘর সেগুলো শুরু হয়ে গেছে। যেহেতু অনেক বছর আগেই এনারা মাইগ্রেন্ট হয়ে এখানে এসেছে, তো বর্তমানে কিন্তু যে সমস্ত মানুষজন আর কি আগে এখানে থাকতো, যারা মাইগ্রেন্ট করে এখানে এসেছিলো, তারা কিন্তু নেই, তাদের বংশধর যারা আছে তারাই কিন্তু এখানে বর্তমানে বসবাস করে। এই দেখো সামনেই রয়েছে স্বাগতম কুপার্স ক্যাম্প 1 নম্বর ওয়ার্ড, সৌজন্যে সুপ্রিয়া দে কাউন্সিলর। এখানে একটা গেট করা রয়েছে। তো আমি আর ভেতর প্রবেশ করব না, আমি মেন রাস্তা দিয়েই সব জায়গা যাওয়ার দেখাবো তোমাদেরকে। এই হচ্ছে বেগোপাড়া রোড। আর এই রাস্তা কিন্তু এখান থেকে সরাসরি চলে গেছে একেবারে হাই রোডের দিকে। সেদিকেও আমি যাব, সেদিকটাও তোমাদেরকে দেখাবো। এছাড়া দেখাবো এই কুপার্স ক্যাম্পে একটা রেলওয়ে স্টেশনও রয়েছে। অনেকেই বিষয়টা জানে না, তার কারণ কুপার্স ক্যাম্প রেলওয়ে স্টেশনে ম্যাক্সিমাম ট্রেনগুলোই দাঁড়ায় না। এবার কোন রুটে রয়েছে ওটা রয়েছে বনগা রানাঘাট রুটে। এবার অনেকগুলি ট্রেন যেহেতু দাঁড়ায় না, তো সেই জন্য অনেকেই কিন্তু জানে না যে কুপার্স ক্যাম্প নামে একটি রেলওয়ে স্টেশনও রয়েছে। এই দেখো এখানকার বাড়িঘরগুলি দেখো, এখনকার মানুষজনের কিন্তু যথেষ্ট সচ্ছল আগের তুলনায়।
যখন এখানে প্রথম মাইগ্রেন্ট এসেছিলো তখন তো শুনেছি অনেক ঝামেলা, অনেক অশান্তি, অনেক কিছু হয়েছে। আর মানুষ এখানে অতি কষ্টে জীবন অতিবাহিত করতো, না ছিল খাবার জল, না ছিল কিছু। তবে বর্তমানে কিন্তু মানুষের জীবনযাত্রা এখানে যথেষ্ট সচ্ছল, কারণ বাড়িঘরগুলো দেখলে সেটা কিছুটা অনুমান করা যায়। কিছুটা সরকারি হেল্পে, কিছুটা নিজেদের ক্ষমতা বলে বা নিজেদের কর্ম বলে তারা এগুলো কিন্তু গড়ে তুলেছে। রাস্তার দুধারে এই সমস্ত বাড়িঘরগুলি দেখলেই তোমরা বুঝতে পারবে। আমি একেবারে ভেতরের দিকে প্রবেশ করছি না, স্টেশন যখন যাব তখন একটু দেখাবো। আর ভেতরের দিকেও মোটামুটি এই একই অবস্থা বাড়িঘরগুলো। তবে এই হচ্ছে বর্তমানে কন্ডিশন। এই রাস্তাটাও বেশি দিন বানায়নি, সেটা দেখে বুঝতে পারছি। এটা একেবারে নতুন রাস্তা থেকেই বোঝা যাচ্ছে। ব্যাস মানুষের মধ্যে একটি অ্যাওয়ারনেস কম আছে, কারণ অকারণে হর্ন বাজাচ্ছে। একটুখানি ঘোরা পরে আমি যতটা বুঝতে পারলাম এখানে মূলত মেন রাস্তাটাই সঠিক রয়েছে, বাদবাকি যে সমস্ত রাস্তা সেগুলো কিন্তু যথেষ্ট খারাপ অবস্থাতেই আছে। তবে দেখতে পাচ্ছি রাস্তার ধারে এই সমস্ত ব্লকগুলো রয়েছে, মেবি এই ব্লকগুলো দিয়েই এবার রাস্তা কভার করা হবে। তবে আমি এও শুনেছি যে বছর দেড় দুয়েকের জন্য এখানে কোনো পৌরপিতাই ছিল না, কারণ সে সময় কোনো পৌরসভার ইলেকশনই হয়নি। আমার এই পাশের দিকে কুপার্স বাজার এলাকা রয়েছে, ওখানে একটু পরে যাব। এখন আপাতত কুপার্স ক্যাম্পের ভেতরের দিকে একটু প্রবেশ করে সেখানকার মানুষজন কেমনভাবে চলাচল করে, তাদের বাড়িঘর কেমন, সেগুলো দেখার চেষ্টা করব। তো মেন রোড ছেড়ে একটু ভেতরের দিকে এসেছি, আর এখানকার বাড়িঘরগুলো দেখে এতটা তো অন্ততপক্ষে বুঝতে পারছি মানুষ পুরোপুরি সচ্ছল না হলেও কিছুটা তো সচ্ছল। কারণ রাস্তাঘাট যতটাই খারাপ হোক না কেন, মানুষজনদের বাড়িঘরগুলো কিন্তু তাদের প্রত্যেকের বাড়িঘরই কিন্তু পাকা বাড়ি। আর রাস্তাগুলো এইভাবে রিপেয়ারিং করা হচ্ছে আস্তে আস্তে। হয়তো আস্তে আস্তে এই যে পিচের ব্যাপারটাই হয়তো উঠে যাবে আস্তে আস্তে। সম্পূর্ণরূপে ব্লক দিয়েই এখানকার রাস্তাঘাটগুলোকে ঘিরে ফেলা, মানে সাজিয়ে ফেলা হবে। কেননা ব্লকের যে রাস্তা সেটা ব্লক না ভাঙলে বেশি দিন টেকসই হয়, কিন্তু পিচের রাস্তা, পিচ উঠে গেলে রাস্তা খারাপ। আমি যেমনটা বলেছিলাম যে মূলত হিন্দু এলাকা, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু ছোট বড় এরকম মন্দির রয়েছে। তাছাড়া ঘরে ঘরে তো মন্দির থাকেই। তো মানে আমি একটা বটগাছের ছায়ায় দাঁড়িয়ে আছি, এটাও একটা মন্দিরের জায়গা। আমার সামনে দেখতে পাচ্ছি এখানে শীতলা মন্দির রয়েছে, এই পাশে মেবি দুর্গা পুজো হয়। এটা হচ্ছে মিতালি সংঘ ক্লাব এটা। আর এই জায়গাটাও বেশ মনোরম জায়গা, পাশে একটা পার্ক মতনও করা রয়েছে। পার্ক বলতে এখানে অ্যাকচুয়ালি দেখো একটা পুষ্করিণী রয়েছে, সেই পুষ্করিণীর চারিদিকে বাঁধানো সুন্দর করে। আর কিছু অ্যানিম্যালসের মূর্তি প্রতিবিম্ব এখানে রয়েছে, ওখানে হাতি রয়েছে, জিরাফ রয়েছে, এখানে ছোটো ছোটো বসার জায়গা রয়েছে পুকুরের পাশ দিয়ে। আর চারিধারে মানুষজনের বাড়িঘর তো রয়েছে। এখনকার মানুষজনদের অনেকটাই সচ্ছল আগের থেকে, সেটা এখানকার দৃশ্য দেখলেই আশা করি বুঝতে পারছো তোমরা। এই এলাকা ছেড়ে বেরিয়ে এলাম, আর আমার সামনে এখানে দেখো রয়েছে কুপার্স কলোনি উচ্চ বিদ্যালয়। ভেতরের নাম দেখে বুঝতে পারছো এটা প্রধানত সরকারি স্কুল। এরকম সরকারি বেসরকারি প্রচুর স্কুল কিন্তু কুপার্স ক্যাম্প বা তার আশপাশের এলাকাতে রয়েছে। আমার পেছনে দেখো গেটটাকে নতুন করে রিকনস্ট্রাকশনের কাজ চলছে। দেখো এলাকার মোড়ে মোড়ে কোনায় কোনায় এরকম মন্দির প্রচুর পরিমাণে রয়েছে এখানে, ছোট বড়। আর এটাও হচ্ছে মা শীতলার মন্দির। এখানে রয়েছে ভোলা মহেশ্বরের মন্দির এবং সেই সাথে পাকুড় গাছ এবং বট গাছ। এই জায়গাটা খুবই ঠান্ডা, এখানে দাঁড়িয়ে ভীষণ আরামই হচ্ছে। যাই হোক, বর্তমানে যে সম্পূর্ণরূপে সুগঠিত পৌরসভা এটা বলা যাবে না, তার কারণ এই রাস্তা দেখেই তোমরা বুঝতে পারছো। কারণ রাস্তা যদি সুন্দর না হয় তো সম্পূর্ণরূপে সুগঠিত পৌরসভা তাকে কোনোরকমভাবে বলা যায় না, বাদ বাকি দৃশ্যগুলো যতই সুন্দর হোক না কেন। যাই হোক, আমি এখন এখান থেকে চলে যাব এই কুপার্স ক্যাম্পের বাজার এলাকার দিকে, সেখানকার বাজার তোমাদেরকে দেখাবো। আর রাস্তা দেখো, যাই হোক এই রাস্তা কিন্তু সামনের দিকে একেবারে যেটা পুরাতন 34 নম্বর জাতীয় সড়ক এবং বর্তমানে NH-12 12 নম্বর জাতীয় সড়ক, ওই সড়কে গিয়ে মিশেছে। বাই দ্য ওয়ে, এই স্থানের আশেপাশেই কিন্তু ভাইরাল হওয়া সেই কয়েক বছর আগে রানু মণ্ডলের বাড়ি। চলে এসেছি কুপার্স ক্যাম্প বাজার এরিয়াতে, বা বলা ভালো কুপার্স ক্যাম্পের একমাত্র বাজার এরিয়াতে। এখানে কুপার্স ক্যাম্পের মানে যাবতীয় সামগ্রীর দোকানপাট এখানে রয়েছে। এখন তো সকালবেলা 10টার আশেপাশে বাজে,
তো এখনও কিন্তু অনেক দোকান খোলেনি আজ। তবে সমস্ত টাইপের জিনিসপত্র, সমস্ত টাইপের সামগ্রী, খাবার থেকে শুরু করে পোশাক আশাক, বাড়ি নির্মাণ সামগ্রী, সমস্ত কিছু এভরিথিং, ওষুধ পাতির দোকানপাট সব কিছু এখানে পাওয়া যায়। এই হচ্ছে কুপারস ক্যাম্পের বাজার এলাকা। সকাল 10টার আশেপাশে, সেই জন্য হয়তো ম্যাক্সিমাম দোকান খোলেনি। আবার অনেক দোকান আছে সদ্য নির্মাণ হচ্ছে, অনেক দোকান আছে সকালে খোলে না, সেগুলো বিকেলেই খোলে, যার জন্য কিন্তু খোলা দেখতে পাচ্ছি না। দেখো এখান থেকে সরাসরি রাস্তায় সোজা রানাঘাটের দিকে চলে গেছে। তো আমি এই প্রবেশ করলাম, দেখতে পাচ্ছ দুপাশে প্রচুর দোকানপাট রয়েছে, মানে কুপারস ক্যাম্পের মেন বাজার এলাকা। ওপাশে যে রাস্তাটা ভালো ছিল সেই রাস্তাটাতে আমি আর গেলাম না, ওখানেও ওদিকেও দোকানপাট আছে, তবে এই পাশটাতেই ভিড়টা বেশি হয়। আমি আগে পরে এখানে এসেছি তো সেই জন্য বিষয়টা জানি, এদিকে ভিড়টা বেশি হয়। আর এই বাজারটা পার করলেই কিন্তু রয়েছে এই কুপারস ক্যাম্প এলাকার সবথেকে বড় মন্দির। চলো এবার সেই মা করুণাময়ী মন্দির তোমাদেরকে দর্শন করাবো। এই দেখো বাজারটা পার করলেই তারপরেই এখানে বাজারের মধ্যে দেখো রয়েছে ডক্টর বিধানচন্দ্র রায় মিউনিসিপ্যাল মার্কেট, যদিও এর ভিতরে ম্যাক্সিমাম দোকানপাটি বন্ধ। সামনে কিছু ফলের দোকান রয়েছে এখানে। এই হচ্ছে কুপারস ক্যাম্পে অবস্থিত সবথেকে বড় মন্দির, কুপারস মা করুণাময়ী মায়ের মন্দির। 1950 সালে এই মন্দির স্থাপিত হয়েছিল। দেখতে পাচ্ছ বৃহৎ পরিসরে রয়েছে এই মন্দির। এই মন্দিরের ভেতরে মা করুণাময়ী, কালী, রাধা গোবিন্দ, শিব পার্বতী সহ বেশ কিছু ঠাকুরের মূর্তি রাখা আছে। আর যখন এই কুপারস ক্যাম্পে মাইগ্রেন্ট আসা শুরু করে, যার বলতে গেলে পুরোটাই হচ্ছে হিন্দু, তখন কিন্তু এই মন্দিরটা নির্মাণ হয়েছিল 1950 সালে। এই মন্দিরের সামনেই দেখো রয়েছে বেগোপাড়া রোড, যেটা রানাঘাট দত্তবলিয়া রোড থেকে একেবারে সরাসরি চলে গেছে 12 নম্বর জাতীয় সড়কের দিকে। আর এই রাস্তাটি দেখো যথেষ্ট পরিমাণে কিন্তু গাড়ি, ছোটো গাড়ি, বড় গাড়ি সব যাতায়াত রয়েছে। তো বুঝতে পারছো এই কুপারস ক্যাম্পের বর্তমানে কিন্তু অনেকটাই গুরুত্ব। এই মন্দিরের ভেতরে শুধুমাত্র যে ঠাকুরের মূর্তি রয়েছে এমনটা নয়, এখানে রয়েছে একটি রথ। আর দেখে এটা অনুমান করা যাচ্ছে যে কুপারস ক্যাম্পের সবথেকে বড় রথ এখান থেকেই অনুষ্ঠিত হয়ে থাকে। মন্দির থেকে সামনের দিকে একটু এগিয়ে এলাম, আর এখানে এগিয়ে আসার পরেই দেখতে পারলাম এই জায়গাটা, এটাই হচ্ছে কুপারস ক্যাম্প পৌরসভা। আর এই এলাকাতে যেদিকে তাকাবে সেদিকে দেখবে পৌরসভার বিভিন্ন গাড়ি, নোংরা পরিষ্কার করার ট্যাঙ্কি, যাবতীয় জিনিসপত্র সব এখানেই রয়েছে। এছাড়া এ পাশে রয়েছে ছোট্ট একটা পৌর সুস্বাস্থ্য কেন্দ্র, এই ছোটোখাটো হসপিটাল হবে। যদিও 10টা বাজে চললো, এখনও পর্যন্ত সুস্বাস্থ্য কেন্দ্রের গেটে তালা মারা রয়েছে। দেখো নতুন যে রাস্তাটি নির্মাণ হয়েছিল তার দুপাশে এইভাবেই ইট ফেলা হচ্ছে, সেই সব কাজকর্ম চলছে। এখানে কুপারস ক্যাম্প থানাও রয়েছে, একেবারে পৌর ভবনের ঠিক পাশেই এখানে দেখতে পাচ্ছি SBI ব্যাংক কুপারস ক্যাম্প শাখা, ভারতীয় স্টেট ব্যাংকের শাখা। অর্থাৎ এখানে কিন্তু ব্যাংকিং পরিষেবাও রয়েছে যথেষ্ট রকমভাবে, ATM পর্যন্ত রয়েছে এখানে ব্যাংকের সামনের দিকে। অর্থাৎ বলতে গেলে মানুষের চলাচলের জন্য যা যাবতীয় প্রয়োজন তার সব কিছুই কিন্তু এখানে রয়েছে। আর যেগুলো নেই সেগুলো নতুন করে নির্মাণ কাজ চলছে এখন বর্তমানে। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটাও কিন্তু বেশ মনোরম, ঠান্ডা। এই জায়গাটা একটু রেস্ট নেওয়া যাক এখন। এই যে আমার পেছনে এই যে বড় ঘরটি দেখছো, কোনো এক সময় এখানেই ছিল কুপারস ক্যাম্পের পোস্ট অফিস। যদিও বর্তমানে পোস্ট অফিসের প্রয়োজনও পড়ে না, তাছাড়া বর্তমানে সম্ভবত এখানে আর কোনো অফিস নেই, একেবারে সম্পূর্ণরূপে বন্ধ হতে পারে। এখানেই তোমরা দেখতে পারবে বিক্রি হচ্ছে ঘর নির্মাণের বাঁশ। এই দেখো এই ভবনটির অবস্থাও বর্তমানে ভীষণই খারাপ। এখানে যে পোস্ট অফিস ছিল সেটা সামনের এই সাইনবোর্ডগুলো দেখলেই বুঝতে পারা যাচ্ছে। এই দেখো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক সব বন্ধ, এই যে সব বন্ধ রয়েছে এখানে। যখন চালু ছিল তখন বেশ বড় সড়ো ছিল, এখানে অনেক সরকারি কাজকর্ম হতো। ভেতরে তো এখন সম্পূর্ণরূপে খালি, জঙ্গল জঞ্জালে ভর্তি। এই সব জায়গায় পোস্ট অফিসের নানান রকম কাজকর্ম হতো। ওই দেখো সামনে এখানেও একটা লেখা রয়েছে ডাকঘর মাসিক আয় প্রকল্প, মানে এখানে পোস্ট অফিসে অনেকে বই করতো, সেই সিস্টেমও ছিল এখানে। এখন তো এখানে সে সবই বন্ধই রয়েছে। চলো এখানে বসেই বর্তমান কুপারস ক্যাম্পের কিছু অতীত তোমাদের সাথে শেয়ার করি, যার অনেকটাই হয়তো বর্তমানে যারা কুপারস ক্যাম্পে বসবাস করে তাদের অধিকাংশই জানে না। যারা পুরাতন মানুষ আছে
তারা জানে, বা তাদের কাছ থেকে যারা জেনেছে তারাই একমাত্র জানে। আমি প্রধানত জেনেছি বিভিন্ন অনলাইন সমাজ মাধ্যম ও বিভিন্ন বই পড়ে, তবে সেটা সম্পূর্ণরূপে সত্য নাও হতে পারে। যতটা জেনেছি তারই কিছুটা তোমাদের সাথে শেয়ার করব। 1947 সালে যখন ভারত পাকিস্তানের পার্টিশন হয়, তখন বর্তমানে বাংলাদেশ তথা তখনকার পূর্ব পাকিস্তানের বিভিন্ন অংশে শুরু হয় বিভিন্ন রকম দাঙ্গা হাঙ্গামা। যেহেতু ধর্মের ভিত্তিতে এই ভাগাভাগি হয়েছিল, তো হিন্দুদের একটা বিরাট অংশ ওই পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ ছাড়তে শুরু করে, কেননা দাঙ্গা হাঙ্গামা বাদলেই সেই আক্রমণের শিকার মূলত হিন্দুরাই হতেন। 1948 সাল নাগাদ তা আবার চরম আকার ধারণ করে। এই সময় আর সহ্য করতে না পেরে নিজেদের ভিটে মাটি, মন্দির যা যাবতীয় ছিল সমস্ত কিছু ছেড়ে হিন্দুরা বাংলাদেশ থেকে ধীরে ধীরে পলায়ন করে ভারতে আশ্রয় নিতে শুরু করে। ভারতের যে স্থানে তারা আশ্রয় নিতে শুরু করে, এই কুপারস্কাম ছিল তার মধ্যে অন্যতম বড় স্থান। এটা মূলত ছিল একটা সামরিক ঘাঁটি, আর এইখানেই প্রায় 1.5 লক্ষের উপরে 1950 সালের আশপাশ বিভিন্ন সময়ে, সেই সময়ে প্রায় 1.5 লক্ষের উপরে জনসংখ্যা বা শরণার্থী এখানে আশ্রয় নিয়েছিল। আমি যতটা জেনেছি এখানে তখন তারা আশ্রয় নেওয়ার পর ভেবেছিল বাংলাদেশ আবার যখন শান্ত হবে তখন তারা আবার নিজেদের দেশে ফিরে যাবে, কিন্তু বাংলাদেশ আর শান্ত হয়নি, তারা আর দেশে ফিরে যেতে পারেনি। ভবিষ্যতে পরবর্তীতে তারা এখানেই থেকে যাওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু এত বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দেওয়া, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, খাবারের ব্যবস্থা করে দেওয়া, পানির ব্যবস্থা করে দেওয়া, এসব সে সময় ভারতের পক্ষে একটু অসম্ভব ব্যাপারই হয়ে পড়েছিল, কারণ সদ্য ভারতও তখন ইংরেজদের কাছ থেকে মুক্তি লাভ করেছিল। তারপরেও এই শরণার্থীর একটা বিরাট অংশ এখানেই থেকে যায়। এখানে যে সামরিক ঘাঁটি ছিল, সেই সামরিক ঘাঁটির যে সমস্ত বন্দোবস্ত ছিল সেগুলি তারা ইউজ করতে থাকে এবং কোনো রকমের কষ্টের শীর্ষে জীবন চালাতে থাকে। এবং পরবর্তীতে 1957 সাল নাগাদ এই কুপার্স ক্যাম্পের যারা বসবাস করছিল তাদের একটা বড় অংশ সরকারকে প্রেশার দিতে থাকে যে তারা যেহেতু এখানে বসবাস করছে, তো তাদের বসবাসের উন্নতি সাধন করা হোক। এটা নিয়ে বিভিন্ন সভাও হয়েছিল সেই সময়, তবে সেই সভাকে পুলিশ স্বীকৃতি দেয়নি, যার ফলে সরকারেরই পরিবর্তন হয়ে যায় পশ্চিমবাংলায়। যদিও এখানে বসবাসকারী পরিবারগুলিকে বিভিন্ন পুনর্বাসন কেন্দ্রে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা শুরু হয়ে গেছিল অলরেডি, তবে এই কুপার্স ক্যাম্পে ভাতা, চিকিৎসা, শিক্ষা এবং রাষ্ট্রীয় পানি জলের ব্যবস্থা যা ছিল সে সমস্তগুলিকে সব বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে 1981 সাল নাগাদ পশ্চিমবঙ্গে আবার পুনর্বাসন প্রক্রিয়ার পর্যালোচনা হতে থাকে এবং তখন জানা যায় প্রায় 1100 ফ্যামিলি এই পুনর্বাসনের অপেক্ষায় রয়েছে, যার মধ্যে 400-র মতো ফ্যামিলি ছিল এই কুপার্স ক্যাম্প এলাকার। এবং তারপরেই মূলত বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে এই কুপার্স ক্যাম্প পৌর এলাকাটি গঠন করা হয় বাংলাদেশি ইমিগ্রেন্ট দ্বারা। পরবর্তীতে তাদের বসবাসের ব্যবস্থার উন্নতি সাধন করা হয়, ছোটোখাটো শিল্প ব্যবস্থা, কর্মসংস্থান ব্যবস্থা এখানে গড়ে ওঠে। এখানকার ইমিগ্রেন্ট মানুষগুলো ভারতীয় স্বীকৃতি পায়। এছাড়া স্কুল, হসপিটাল সহ সমস্ত কিছুরই এখানে গঠন করা হয় যা মানুষের বসবাসের জন্য প্রয়োজন। বর্তমানে এখানে দিনমজুর থেকে শুরু করে চাকুরিজীবী পর্যন্ত বিভিন্ন পেশার মানুষজনের বসবাস রয়েছে ব্যবসায়ী পেশার মানুষজনও। পৌরসভা হলেও এলাকাটিতে যথেষ্ট গ্রিনারিও আছে, যেটা একটা যথেষ্ট ভালো বিষয়। এই এলাকাতে আরও সৌন্দর্যায়নের প্রয়োজন আছে, তা এলাকার বাসিন্দারা নিজেরাই জানে। যাই হোক, আমি এখন এখান থেকে চলে যাব এখানকার একমাত্র রেলওয়ে স্টেশনের দিকে। হ্যাঁ, কুপার্স ক্যাম্প এলাকাতে একটি রেলওয়ে স্টেশনও রয়েছে, অনেকেই জানে না, সেটাই তোমাদেরকে দেখাবো। এবার চলো, এটাই হচ্ছে কুপার্স ক্যাম্পের একমাত্র রেলওয়ে স্টেশন, কুপার্স হল্ট। দিনে যেহেতু ম্যাক্সিমাম ট্রেন এখানে দাঁড়ায় না, তাই অনেকেই এই রেলওয়ে স্টেশনের ব্যাপারে জানে না। বনগা যাওয়ার পথে এবং 7টি ট্রেন বনগা থেকে রানাঘাটে আসার পথেই এই স্টেশনে লোকাল ট্রেনের স্টপেজ রয়েছে। এদিকে চলে গেছে রানাঘাট এবং অপোজিট সাইডের দিকে চলে গেছে বনগা। একেবারে রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত হওয়ার পরেও স্টেশনের চেহারা দেখে সত্যিই অবাক হতে হয়। এই হচ্ছে এন্ট্রি গেট স্টেশনে, আর এই দেখো পুরো জঙ্গল এলাকা। সামনে একটা ছোট্ট টিকিট কাউন্টার রয়েছে এখানে কুপার্স ক্যাম্প রেলওয়ে স্টেশনের। যাই হোক, দেখিয়ে দিলাম তোমাদের কুপার্স ক্যাম্পের একমাত্র রেলওয়ে স্টেশন কুপার্স হল্ট, যা অনেকেই জানে না। এবার এখান থেকে বেগোপাড়া রোড ধরে চলে যাবো সরাসরি 12 নম্বর জাতীয় সড়কের দিকে। এখানকার এলাকাগুলিকে পরিষ্কার করা হয়, তবে সেই পরিষ্কার হতে যথেষ্ট নয়। এখানকার মানুষের অ্যাওয়ারনেস হওয়া প্রয়োজন আছে। নাই, এই চেহারা কেন হয়ে থাকবে, সতর্ক হওয়া প্রয়োজন আছে এখানকার মানুষজনদের। তো বেগোপাড়া রোডে ওঠার পরে আমি জাতীয় সড়কের দিকে যাচ্ছিলাম, আর এখানে দেখো রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়, যেটি কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত উচ্চ মাধ্যমিক স্কুল। আমি জানি না এটা কুপার্স ক্যাম্পে নাকি রানাঘাট এলাকার মধ্যে, কারণ এখানে কুপার্স ক্যাম্প কথার লেখা নেই, রানাঘাট লেখাই আছে। PM3 কেন্দ্রীয় বিদ্যালয়, কুমার শানপুর, রানাঘাট হবে। হয়তো এটা রানাঘাটের মধ্যেই, কুপার্স ক্যাম্প পৌরসভার মধ্যে না। তাছাড়া 1.5 বর্গ কিমি এরিয়া খুব বেশি বড় হয় না, তো কুপার্স ক্যাম্প এরিয়া আমার মতে শেষই হয়ে গেছে। কেমন লেগেছে কুপার্স ক্যাম্প এবং তার এই হিস্ট্রি কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না। ভালো লাগলে লাইক এবং চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো হাই রোডের কাছে চলে এসেছি, ওখানে গিয়ে ভিডিওটা শেষ করব।